আমার গ্রামের বাড়ি যেতে লঞ্চে করে যেতে হতো। 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতো। ছোট ছোট লঞ্চ, লঞ্চের খুব গতিও ভালো থাকতো না। বাবার সাথে যেতাম সাধারণত। আর অনেক সময় টোটাল ফ্যামিলি সহ যেতাম। সেটা একটা অন্যরকম সময় ছিল। মানে সারা বছর অপেক্ষায় থাকতাম যে কখন গ্রামের বাড়ি যাব। সেই গ্রামের বাড়ি যেতে এখন সময় লাগে আধা ঘন্টা থেকে 40 মিনিট। রাস্তা তো ভালো হয়ে গেছে, এক বাইকে এক টান দিলে। একই সাথে মানে ছোটবেলায় ছোট ছোট জিনিসের যে আকর্ষণগুলো ছিল, যেমন একটা গাছে আম হবে, সে আমটা চুরি করে পাড়তে হবে, তারপরে আচার বানাতে হবে, মানে বানিয়ে খেতে হবে হলুদ মরিচ দিয়ে। দিন দিন যত বাড়ছে সবকিছু সহজলভ্য হচ্ছে, আর সেই আকর্ষণটা কমে যাচ্ছে। ভেতর থেকে যে একটা আবেগ, এতদিন পরে এইটা করব, কবে বার্ষিক পরীক্ষা হবে, তারপরে শীতের ছুটি হবে, শীতের সময় গ্রামে যাব, ধান উঠবে, ধানের পাকা গন্ধ, পাকা ধানের গন্ধ, খেজুর হবে, সবাই মিলে পিকনিক করব, সব, সে একটা অন্যরকম ব্যাপার স্যাপার। এখন সবকিছু সহজ হয়ে গেছে। ফোনে দেখে দেখে কথা বলা যায়, হুট করে চলে যাওয়া যায়, এবং সবকিছু সহজলভ্য হয়ে গেছে। আর সহজলভ্য কোনো কিছু হয়ে গেলে তার প্রতি আকর্ষণ থাকে না, পাওয়া হয়ে গেলে আর আকর্ষণ থাকে না। কি আর করা, সভ্যতার গতি বা সময়ের গতি ধরে রাখা যায় না। সময়ের গতিতে কিছু কিছু ঘটনা ঘটে যাবে, ঠেকানো যায় না। তো যাই হোক, ছোটবেলায় যখন এই লঞ্চে করে যেতাম, ভোরবেলা লঞ্চে উঠতাম, তো লঞ্চের যে কেবিনে আমরা বসতাম, তো ওখানে আরো অনেক মানুষজন থাকতো। কেউ কাউকে চেনে না। পুরুষদের কেবিন আলাদা, মহিলাদের কেবিন আলাদা। তো পুরুষদের কেবিনে আমি থাকতাম, এবং আমি দেখতাম যে এই 2-2.5 ঘন্টায় যারা এক কেবিনে বসে আছে, তাদের মধ্যে 15 থেকে 20 মিনিটের মধ্যে, ভাই আপনি কোত্থেকে এসেছেন, কোথায় যাবেন, এই দুই এক কথা শুরু করতে করতে আধা ঘন্টার মধ্যে প্রত্যেকের সাথে প্রত্যেকের অসম্ভব সুন্দর সম্পর্ক হয়ে যেত। অ্যাটলিস্ট সম্পর্কের ভাব হয়ে যেত, মানে মনে হতো যে সম্পর্ক। সে যে কি ঘনিষ্ঠ কথাবার্তা, কত যে তাদের কথার মিল। আমার মাঝে মাঝে মনে হতো যে আমি লঞ্চ থেকে যাব না, এই লঞ্চে থাকবো। এত সুন্দর পরিবেশ, সবাই কথা বলছে, সবাই আপন। অনেকে দেখতাম যে খাবার বা সিগারেট নিয়ে আসছে, একজন আরেকজনকে দিচ্ছে, চেনে না, কোনোদিন দেখে নাই, সিগারেট দিচ্ছে। আবার মাঝে মাঝে দেখা যেত যে কয়েকজন মিলে তাস খেলা শুরু করে দিছে। ভাই ভাই, মানে আপনি আমার বাসায় যাবেন, অমুক এলাকায়, আসেন আসেন, বেড়াতে আসেন। দেখে মনে হতো দিস ইজ ইট, এই হচ্ছে সুখ, এই হচ্ছে আনন্দ, এই লঞ্চের মধ্যে এই ক্যাবিনটাই হচ্ছে সব, এইখানেই থাকবো। পড়াশোনার দরকার নেই, চাচা বাড়ি যাওয়ার দরকার নেই, এই ক্যাবিনই হচ্ছে আনন্দ, আনন্দ পাচ্ছি, এখানেই থাকবো, কোথায় যাবো আর। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যেত যে ঘাট চলে আসছে, যার যার ঘাট, এবং ঘাটে চলে আসার পরে সবাই যে যার মতো করে নেমে যাচ্ছে। এবং যখনই নেমে যাচ্ছে তখন ওই ঘাটে তাদের যে লোক দাঁড়ানো থাকতো, আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, তাদের দিকে দূর থেকে হাত উঁচু করতে, আসছে, আসছি আসছি। এবং ওই তাদেরকে দেখার পরে ক্যাবিনে যে এতক্ষণ এত সম্পর্ক ছিল, এত কথা হয়েছে, এদের কথা ভুলেই যেত বেমালুম। এবং পরবর্তীতে আমি যখন লঞ্চ থেকে নামতাম, তো আমি দেখতাম যে লঞ্চটা চলে যাচ্ছে, আস্তে আস্তে নদীর বাঁকে হারিয়ে গেল। আমি অবাক হয়ে ভাবলাম যে এত সুন্দর সম্পর্কটা এরকম নদীর বাঁক থেকে হারিয়ে গেল, চলে গেল। আমার একবার মনে আছে, একবার লঞ্চ পাইনি, তো রাত 2টা পর্যন্ত ঘাটে বসা ছিল। মানে বাড়ি আসবো, কিন্তু লঞ্চ আশি আশি করে আসে নাই আবহাওয়া খারাপের জন্য। 2টা পর্যন্ত লঞ্চ ঘাটে ছিলাম, ওখানে আমরা 5-6 জন লোক আটকা ছিলাম। সে যে কি এক অমায়িক সম্পর্ক সবার সাথে সবার, সে যে কি কত কথা, কত দুঃখ সুখের আলাপ। কিন্তু লঞ্চ চলে আসার পরে যে যার মতো উঠে গেল, শেষ। আর কোনোদিন দেখাই হয়নি কারোর সাথে। ছোটবেলায় এই ঘটনাগুলো আমাকে খুব অবাক করতো, যে ব্যাপারটা কি আসলে, বুঝতাম না। এবার আর একটা ঘটনা বলি। আমি যখন ছোটবেলায় বিকেলে খেলাধুলা করতাম, বিকেল একটা আকর্ষণের ব্যাপার। সারাদিন স্কুলে থাকবো, শাসন বারণ, মাঝে মাঝে দুই একটা বাড়িও খেতাম হাতে।
কখন বিকেল হবে, বিকেল হলে সবকিছু দুঃখের অবসান। বন্ধুরা আসতো, আমার বাড়িতেই খেলাধুলা বেশি হতো, বড় উঠান ছিল, তো আসতো, সবাই মিলে খেলতাম, বেশিরভাগ সময় ক্রিকেট খেলতাম, রেয়ার কেসে ফুটবল খেলতাম। এবং আমি, যেহেতু আমার বাড়ি খেলা হতো, আমি খেলতামও ভালো। আমার আহ, আমি অনেক সময় যে দুইজনের মধ্যে ঝগড়া লাগছে, আমি কথা দিয়ে সমাধান করতে পারতাম, কথা বলেই সমাধান করতে পারতাম, আমার কথা শুনতো। এইসব কারণে আমি লিড দিতাম। তো ওই বিকেল সময়টা মনে হতো যে একটা বেহেশতের একটা টুকরা, তার মধ্যে আছি। কোনো কিছু খেয়াল থাকতো না, কোনো দুঃখ বোধ লাগতো না, কোনো কষ্ট কিসের কি, কোনো কিছু নাই, নাথিং। এবং যখন সন্ধ্যা হয়ে যেত, যে বল করছে, বল আর দেখা যাচ্ছে না অন্ধকারে, মনে হতো যে সূর্যটাকে ঠেলে আর একটু উপরে ধরে রাখি, যে বিকেলটা তো তাড়াতাড়ি শেষ হয়ে যেও না, আরো কিছু সময় থাকো। কিন্তু তা তো হতো না, সূর্য অস্ত যেত, অন্ধকার হয়ে যেত, কিছুটা বিষণ্ণ, কিছুটা ক্লান্ত মনে বাসায় চলে আসতাম। বিকেল ছিল আমার সারাদিনের মধ্যে একটা উজ্জ্বলতম সময়, যে সময়টার অপেক্ষায় আমার বাকি ঘন্টাগুলো কাটতো। তো একবার, এরকম অনেকবার ঘটেছে, আমি একদিনের কথা বলি। তো বিকেল বেলায় বৃষ্টি পড়েছে, যেখানে, যে মাঠে উঠানে আমি খেলি, সেখানে পানি জমে গেছে। সবাই এসে দেখে চলে গেছে যে খেলা হবে না। তো ওখানে একটা বসার মতো সিঁড়ি ছিল, আমি বসে বসে ভাবছি, আকাশও মেঘলা, খুব বিরক্ত লাগছে। তখন তো ছোট মানুষ, দোকানপাটে তো আর চা খাওয়ার আড্ডা তো দেই না। তো ভাবছি যে কি ব্যাপার, এই যে বিকেল আমার প্রতিদিন অসম্ভব সুন্দর কাটে, আজকে কেন একেবারে অস্থির লাগছে, মানে কেন সময়টা কাটছে না, কেন সন্ধ্যা হচ্ছে না, বাসায় কখন যাব, মানে বিরক্ত লাগছে রীতিমতো। একটা দুঃখও লাগছে যে এত সুন্দর একটা বিকেল নষ্ট হয়ে গেল। আবার দেখলাম যাদের সঙ্গে প্রতিদিন এত হই হই করে গলা জড়িয়ে ধরে খেলাধুলা করি, তারাও যে যার মতো এক এক দিক চলে গেছে। আমার এই সম্পর্কগুলো নিয়ে তখন একটু সন্দেহ দেখা দিল, যে আসলে বিষয়টা কি। কারণ এই আছে এই নাই, এই আছে এই নাই, মনে হচ্ছে খুব ইন্টেন্স একটা রিলেশনশিপ, কিন্তু কিছুক্ষণ পরে নাই। স্কুল লাইফের বন্ধুদের ক্ষেত্রেও তাই, দেখতাম যে খুবই ইন্টেন্স। স্কুলে আমরা আলোচনাও করতাম যে কেউ কাউকে ছেড়ে কোনোদিন যাব না, সম্ভবই না, সম্ভবই না, ভাবতেই পারতাম না। সেই বন্ধুরা আজকে কে কোথায়, অনেকের সঙ্গে দ্বন্দ্ব হয়েছে, আমার হয়েছে বা তাদের মধ্যে হয়েছে, মেয়েলি দ্বন্দ্ব হয়েছে, ক্যারিয়ার নিয়ে হিংসা প্রতিহিংসা তৈরি হয়েছে। অনেকে মনে মনে একজনের প্রতি হিংসা রাখে, সবাই না, অনেকে মিলমিশ করেও চলে। কিন্তু সেই সম্পর্কটা আর নেই স্কুল লাইফের, সেই নির্মল, যার মধ্যে কোনো মল নেই, সেই সম্পর্কটা আর নেই। একটা আর্টিফিশিয়াল সম্পর্ক হয়ে গেছে। কেউ টাকার গল্প করে, আমার এত টাকা আছে, মানে কথাবার্তায় বোঝা যায় যে সে আড্ডা দিতে আসছে টাকার কথা বলার জন্য। সে, তার ধারণা যে অনেক টাকার গল্প দিলে আমার একটা বিশেষ কিছু হয়। খুবই হাস্যকর, আমার খুব হাসি আসে, মানে চেপে রাখতে কষ্ট হয়, মানে জীবনে কি আছে আর কি বুঝছে। যাই হোক, যে যে যেটা বোঝে আর কি। তো অনেক পরে, মানুষের বয়স বাড়লে তো একটু একটু করে বুদ্ধি জমে। অনেক পরে একটা সময় বুঝতে পারলাম, বা আমার মনে হলো, সবসময় যে আমার মনে হওয়াটা সঠিক হবে তা না, তবে আমার মনে হয়েছে, যেহেতু আমি এই শরীরটা নিয়ে ভ্রমণ করছি, এই পৃথিবীতে আছি, আমার জীবন নিয়ে আমার কথা বলার অধিকার আছে। আমার প্রত্যেকটা কথা হার্ভার্ডের অধ্যাপকের কাছে শুনে শুনে বলতে হবে, আই ডোন্ট থিঙ্ক সো। আমি বোকার মতো কথা বলবো, এটা আমার অধিকার, আমি কথা বলবো, ভুল হোক। তো যাই হোক, একটা সময় আমার মনে হলো, এই লঞ্চের মধ্যে সম্পর্ক, তাস খেলা সম্পর্ক, বিকেল বেলার বন্ধুদের সাথে সম্পর্ক, অথবা স্কুল লাইফের যে আমাদের ওই যে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত যে সম্পর্কটা, এগুলো সবই হচ্ছে ওই সময়টাকে একটু ফ্লেভার দেওয়ার জন্য। ধরা যাক, আমার, তুমি স্কুলে যাও বা কলেজে যাও, কারোর সাথে কোনো সম্পর্ক নেই, কোনো ড্রামা নেই তোমার জীবনে। তুমি একটা মেয়েকে ভালোবাসো, সে কখন আসবে তার জন্য অপেক্ষা, যে গাছের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করো সেইটা একটা স্মৃতিময় গাছ। এরকম নানা রকম ড্রামা যদি না থাকে, তাহলে কলেজটা বা বিশ্ববিদ্যালয়ে তোমার কাছে একটা বিরক্তির কাজ জায়গা হবে। কিছু করার নেই, যাই আসি যাই আসি। নিজের জীবনকে স্পাইসি করার জন্য মানুষ তার অনেক কিছু ড্রামা তার জীবনে যোগ করে। রাগের ড্রামা, যমুকের উপর আমার রাগ, তার প্রতি আমার অভিমান, এই অভিমান আমি ধরেই রাখবো। বাংলা সিনেমার মতো, বাংলা সিনেমায় দেখা যেত না যে ছোটবেলায় এক চর দিছে,
48 বছর বয়সে বলছে তোকে আমি ছাড়বো না, আমার বাবাকে তুই চড় মেরেছিস। মানে 48 বছর ওই ড্রামা যদি ওর না থাকতো তাহলে ওর জীবনটা পাংশে হয়ে যেত। এই জন্য ওই ড্রামাটা ধরে রাখছে। এরকম অনেক ড্রামা আমরা ধরে রাখি বা ড্রামা ইচ্ছা করে বানাই। সংসারের মধ্যে সব ঠিক আছে, হঠাৎ করে শাশুড়ি একটা ড্রামা তৈরি করলো, এটা তো সংসারের একটা স্পাইস। যে একেবারে পাংশে হয়ে গেছে, বউ ভালো, বৌমা ভালো কাজ করছে, জামাই সব ঠিক আছে, সব ঠিক থাকলে কেমন হয়ে গেল, একটু আজকে একটু ঝগড়া হোক, আজকে একটু আহ আনন্দ ভ্রমণ হোক, মানে কিছু একটা হোক, একেবারে চুপচাপ, এটা ভালো লাগে না অনেকের। তো আমরা এরকম অনেক ড্রামা যোগ করি, স্পাইসি করি, ইটস ফাইন, এটা খুবই ভালো, এটা দরকার আছে। আমি যদি আমার কিছু মানে সন্ধ্যার পরে আমি একটা জায়গায় চা খাই, যদি আমার এখানে একজনের সাথে কথা বলি, কথাগুলো আমিও জানি ইম্পর্টেন্ট না, সেও জানে এগুলো কোনো ইম্পর্টেন্ট না, তার জীবনে আমিও কোনো গুরুত্বপূর্ণ কিছু না, সেও জানে যে আমি কিছুই না, কিন্তু তারপর আমরা ওই সময়টা খুব ইন্টেন্স কথাবার্তা বলি, কারণ হচ্ছে ওই সময়টাকে একটু রাঙানো, কালার করা। যে বসে আছি, চা খাচ্ছি, কিছু কথা বলি, রাজনীতি নিয়ে একদম চায়ের কাপে ঝড় তুলি, দিস ইজ নট ইট, দিস ইজ ইলিগাল। আসলে আমরা কেউ ইনভলভ না, আমরা খুব ভালো করে জানি একটু পরে আমার ঘরে গেলে কিছু মনে থাকবে না, কিন্তু কেন বলি? একটু মজা, একটু স্পাইসি করলাম আর কি। এই স্পাইসিটুকু যদি না থাকতো, আমাদের জীবনে যদি ড্রামা না থাকতো, দুঃখের ড্রামা, কখনো দুঃখ, কখনো সুখ, কখনো টেনশন, কখনো উত্তেজনা। এই যে মানুষ ক্রিকেট খেলে, তাই না? একজন লোক এরকম একটা কাঠের বল ছুঁড়ে মারে গোল, আর একজন বাড়ি মারে, এইটা নিয়ে কোটি কোটি মানুষের কত সেন্সেশন, তাই না? মারামারি হয়, কাটাকাটি হয়, জুয়া খেলা হয়, এটা নিয়ে আবেগে কান্নাকাটি করে, এটা নিয়ে কেউ পদত্যাগ করে, কেউ কান্না, মানে মাঠের মধ্যে কেউ সিজদা দেয়, কত ড্রামা। কি হয়েছে, একটা কাঠের বলকে মেরে একটা দূরে নিয়ে ফিয়ে মারছে, মানে একটা দড়ির ওপাশে গেছে বা উড়ে যেয়ে পড়ছে, এইটার সঙ্গে আমাদের এখন অনেক ইমোশন জড়ায় গেছে। ফুটবলেও তাই, একটা গোল বলকে লাথি টাথি মেরে একটা জায়গায় ঢুকাই দিছে। এইটা এটা একটা, মানে ম্যারাডোনা বলছিল যে দিস ইজ রিলিজিয়ন, মানে ফুটবল ইজ নট এ গেম, ইটস এ রিলিজিয়ন, এটা একটা ধর্ম। মানে ইমোশনটা তো গভীরে চলে গেছে। তো এইসব ড্রামা আমাদের জীবনে দরকার, না হলে জীবনটা কেমন পানসে পানসে হয়ে যায়। আবার ভিতর থেকে কোনো রকম ড্রামা ছাড়াও জীবনকে অনেক স্পাইসি করা যায়, কিন্তু এটা কোটিতে একজন পারে, খুব রেয়ার কেস। এবং কোটিতে একজন পারে এর মানে এই না যে ওই একজন লোকই পারে, তার যোগ্যতা আছে, যোগ্যতা আছে সবার, কিন্তু এরা ঘাটাঘাটিটা করেনি, নিজের ভিতরটা নিয়ে ঘাটাঘাটি করে নাই, এজন্য বাইরে তাদের ড্রামার শেষ নেই। এই ড্রামাগুলো না হলে একেবারে শেষ। তো আমার যেটা মনে হয় যে সবাই তো আর সব লেভেলে যাবে না, তো ঠিক আছে, জীবনে অনেক ড্রামা দরকার, কিন্তু সমস্যা হয়ে যায় তখন যখন আমরা জীবনের আসল ব্যাপারটা আমরা ওভারলুক করে যাই, বুঝতেই পারি না। এই আমরা যখন অত্যন্ত ইন্টেন্সলি, খুবই গভীরভাবে এই খেলার মধ্যে ডুবে যাই, যে খেলাগুলো আমরা জীবনে খেলি, যেমন কয়েকটা খেলার কথা বলি। জীবিকার খেলা, মানে আমরা যে প্রফেশনে থাকি, যে যে প্রফেশন, দেখবা যে অনেক মানুষ তার পেশা নিয়ে এত সিরিয়াস হয়ে গেছে, তার দুনিয়ার আর কোনো কিছু খেয়াল নেই, তার সংসারের খেয়াল নেই, মানে তাকে বোঝাই যাচ্ছে যে ওই ড্রামার মধ্যে সে একেবারে ডুবে গেছে, তার ওই ড্রামাকেই সে বাস্তব মনে করছে দিস ইজ ইট, এবং ওর জন্য সে জীবন দিতেও প্রস্তুত, মানে খুব গভীরে সে ঢুকে গেছে। মানে ওই ব্যাটম্যান, ব্যাটম্যানের ডার্ক নাইট, না ডার্ক নাইট না, মানে জোকার ছিল, যে নামটা ভুলে গেছি, ভিলেনটা মারা গেছে, মানে সব থেকে ভালো যে জোকারের ক্যারেক্টার করছিল, নামটা মনে পড়ছে না। ওই ছেলেটা খুব কম বয়সী, এই জন্য ছেলে বললাম, ওই ছেলেটা ওই ক্যারেক্টারের মধ্যে ঢোকার জন্য ও এত ড্রাগ নিত ওই সময়, যেহেতু জোকার ক্যারেক্টারটা অনেকটা অ্যাডিক্টেড ক্যারেক্টারের মতো, এবং ওই অ্যাডিকশনের মধ্যে যেতে যেতে ওই ক্যারেক্টারকে সে এত সুন্দরভাবে উপস্থাপন করছে, বাট ছবির শেষটা সে দেখে যেতে পারেনি, মারা গেছে। ছবিটা প্রচণ্ড ব্যবসা সফল, এবং ওই জোকারের মুভির প্রত্যেকটা লাইন অসাধারণ, প্রত্যেকটা লাইন মনে রাখার মতো। যেমন আমার একটা মনে পড়ে যে
যখন একটা ইমুভেবল অবজেক্ট, একটা আনস্টপেবল ফোর্সের সামনে পড়ে যায়। এটা একটা খুব সুন্দর ডায়লগ ওই ছবির। তো আর একটা ডায়লগ আছে যে এই পৃথিবীতে তুমি কারো উপর ভরসা করতে পারো না, ইউ হ্যাভ টু ডু এভরিথিং অন ইউর ওন, এরকম কি জানো, যে তোমারই সব করতে হবে, তুমি কারো উপর নির্ভর করলে। মানে ও বোম মারতে যায়, ওর যে আশা করছিল যে অনেক লোক মিলে ব্লাস্ট করবে, সেটা আর হয় না। পরে বলে ধুর, কারোর উপর ভরসা করা যায় না দুনিয়ায়, নিজেরই করতে হবে। তো এরকম খুব সুন্দর সুন্দর ডায়লগ আছে। কিন্তু সে কিন্তু বাঁচেনি, সে মারা গেছে। কেন মারা গেছে? ছবিটা ছিল একটা জাস্ট একটা মুভি, একটা, এরপর সে ওইটা করে আর একটা জায়গায় যাবে, আর একটা জায়গায় যাবে। কিন্তু ওই মুভির মধ্যে সে এত গভীরে ঢুকে গেছে, সে নিজেকে জোকারই মনে করা শুরু করছে, এবং জোকারের মতোই সে অ্যাডিক্টেড হয়ে গেছে, এবং সে মারাই গেছে। এরকম আরো অনেক ঘটনা আছে। আমরা অনেক সময় সংসার করি, বিয়ে করি, ছেলে মেয়ে হয়, আত্মীয় স্বজন হয়, মানুষ হয়। এগুলো হচ্ছে আমাদের জীবনকে কালার করে। একজন স্ত্রী থাকলো ঘরে, বন্ধু থাকলো ঘরে, বলতে আবার জীবনের সঙ্গে জড়ানো থাকলো। আমার মানে যদি মেয়ে হয়, তার স্বামী থাকলো, তার ছেলে মেয়ে থাকলো, তাদের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক হলো। মানে এই পৃথিবীতে আমি যতদিন আছি, এই ক্যারেক্টারগুলো আমার সঙ্গে থাকলো, এবং পৃথিবীটাকে, আমার সময়টাকে, যতটুকু সময় আমি আছি, এনজয় করলাম অন্যরকম ভাবে। একা থাকলে একরকম, অনেক মানুষ আছে তারা বিপদে আপদে পাশে দাঁড়াচ্ছে, অনেক রকমের কথা বলছে। ছোট বাচ্চা মা 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 করতে করতে বড় হয়ে গেল, এটা একটা মজা, একটা খেলা। কিন্তু সমস্যা হয়ে যায়, এই খেলা খেলতে 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 আমরা এক সময় ভুলেই যাই যেটা আসলে একটা খেলা। আমরা মনে করি দিস ইজ ইট, এইটাই লাইফ। অনেকে বলে না, তুমি আমার জীবন, আমি তোমার জীবন। আসলে তুমি আমার জীবন না, আমিও তোমার জীবন না। আমি হচ্ছে তোমার জীবনে কালার করার জন্য একটা উপাদান, ছোট্ট একটা উপাদান। তরকারিতে উপাদান দেয় না বিভিন্ন রকম মশলা? আমার জীবনের যে বেসিক ফোর্স, জন্ম এবং মৃত্যু, মাঝখানে আমার ভিতরে যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলো হয়, এবং সামনে যে মৃত্যুর একটা ব্যাপার, ফিনোমিনাল ইভেন্ট, একটা মহাজাগতিক ঘটনা। আমি ছোটবেলায় ভাবতাম যে মানুষ যারা বয়স হয়ে যায়, দাড়ি চুল পেকে যায়, তাদের দেখতাম দোকানে বসে পান খাচ্ছে, হাসাহাসি করছে। আমি ভাবতাম যে এই লোকটা হাসে কিভাবে, মানে তার মুখে হাসি আসছে কিভাবে? কারণ ধরো আমার একটা সমস্যা আছে, তোমার একটা পুলিশে ফোন করেছে, অমুক সময় তোমাকে আসতে হবে থানায়। দেখবা তোমার অনেক টেনশন কাজ করবে, যে কি ব্যাপার, থানায় ডাকলো কেন, আমি কি করেছি? তোমার সব অপরাধগুলো তোমার মনে পড়তে থাকবে, যা পুলিশও জানে না। পুলিশ জানে না তুমি কি করেছো, কিন্তু তোমার মনে পড়তে থাকবে, তোমার মনটা দুর্বল হয়ে যাবে। এজন্য বলে চোরের মন পুলিশ পুলিশ। তো করতে করতে তুমি যতক্ষণ এই সমস্যাটা ক্লিয়ার না হচ্ছে, ততক্ষণ তোমার এই মনের যে একটা দুর্বলতা বা টেনশন ভাব, এটা যাবে না। আমি ভাবতাম এই বয়স্ক লোকটা তো সাধারণত বোঝা যায় দাড়ি চুল পেকে গেছে, অনেক বয়স হয়ে গেছে, তার সামনেই হচ্ছে সেই মহাজাগতিক ঘটনা, খুব বেশি দূরে না, খুব অল্প কিছুদিন পরেই তার মৃত্যু নামক একটা ঘটনা তার জীবনে ঘটবে, যেটা সম্পর্কে আদৌ সে কিছু জানে না। কিছু থিওরিটিক্যাল কথা আছে যে মৃত্যু হবে সবার, কিন্তু এটা দিয়ে তো মৃত্যুকে বোঝা যায় না। আমি বললাম হ্যাঁ তোমার মৃত্যু হবে, মানুষ মরণশীল, এটা বলে দিলাম, এতে কি বোঝা যায়? কিছু বোঝা যায়? কিছুই বোঝা যায় না। আমি ভাবতাম যে এই লোকটার সামনে এত বড় একটা ঘটনা অপেক্ষা করে আছে, একেবারে নিশ্চিত, কোনো ডাউট নেই। কিন্তু সে বেমালুম ভুলে গেছে। সে বেমালুম ভুলে সে হাসি ঠাট্টায় ব্যস্ত, ছোট ছোট বিষয়, পান খাওয়া নিয়ে হাসি ঠাট্টা, এলাকার মেম্বার চেয়ারম্যান নিয়ে হাসি ঠাট্টা, বা ওইটা নিয়ে রাগারাগি, ওইটা নিয়ে তার চিন্তা সারাদিন। ঘুমের মধ্যেও সে মেম্বার চেয়ারম্যান স্বপ্নে দেখে। আমি বেশ অবাক হয়ে যেতাম যে কি করে এরা এত বড় একটা সমস্যা, আমাকে টিচার একটা অঙ্ক দিলে সে অঙ্কের সমাধান না হওয়া পর্যন্ত আমার ঘুম আসে না। এরা এত বড় সমস্যা কাছাকাছি চলে গেছে, আমি তো একটু দূরে আছি, ছোট মানুষ। তারা বেমালুম ভুলে থাকে কি করে, হাসাহাসি কিভাবে করে? অনেক পরে এর একটা আমার জন্য গ্রহণযোগ্য একটা উত্তর আমি পেয়েছি, তা হচ্ছে এই খেলতে খেলতে, সমাজের এই খেলাগুলো খেলতে খেলতে, রাজনীতির খেলা, বিভিন্ন রকম সততা অসততা, বিচার অবিচার, দুঃখ সুখ, বিরহ অভিমান, সংসারের নানা রকম ঝামেলা, চ্যালেঞ্জ, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, এইগুলো করতে করতে এই খেলার মধ্যে এরা এতটা ঢুকে গেছে, একটা ক্যারেক্টার হয়ে গেছে। তুমি জিটিএ ভাইস সিটি গেম খেলছো কিনা জানি না তোমরা, একেবারে রিয়েলিস্টিক একটা গেম। এই গেম খেললে তোমার মনে হবে যে তুমি একটা শহরের মধ্যে আছো, তুমিই সব করছো, তুমি গাড়ি চালাচ্ছ, তুমি পুলিশ মারছো, তুমি আর্মিদের সঙ্গে যুদ্ধ করছো, তোমার মনে হবে যে তুমি একটা মহাভিলেন।
কিন্তু হুট করে যদি কারেন্ট চলে যায়, দেখবা যে গেম ওভার, তখন তুমি গেম শেষ, ঠিক আছে। তুমি কি তখন কান্নাকাটি করো বা হার্ট অ্যাটাক করো? না, কারণ তুমি জানো যে দিস ইজ এ গেম, ইটস জাস্ট এ গেম। কিন্তু আমরা জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের ভিতরে, আমাদের শরীরের ভিতরে, বাইরে, আমাদের চিন্তা জগতে এবং আমাদের সামনে যে মহাজাগতিক ঘটনা আছে, পেছনে যেটা আছে, জন্মটাও তো একটা মহাজাগতিক ঘটনা, তাই না? তুমি কতটুকু ছিলে? তোমার জন্মটা হয়েছে একটা পানির মধ্যে, মায়ের গর্ভে কোথায় ছিলা? পানির মধ্যে, ঠিক ব্যাঙাচির মতো। এইসব স্টেজ পার হয়ে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, কিছু থিওরিটিক্যাল কথা, মুখস্থ বিদ্যা আছে, তো জেনে জেনে আমরা ওখানে আর একটা ঘটনার মধ্যে পড়ে যাচ্ছি, কনফার্ম পড়বই। কিন্তু এইটা আমরা খেয়াল করি না, এত বড় ঘটনা আমাদের নজরে নেই, কারণ সূর্যের সামনে মেঘ পড়েছে, আমরা মেঘ নিয়ে ব্যস্ত, আমরা মেঘের সাথেই আমাদের যত কথা। আমাদের জীবনের যে খেলাগুলো, প্রতিদিনকার নাটকগুলো, এই যেমন আমি একটু পরে সেজে গুজে অফিসে যাব, সেখানে কান্নায় অনেক রকম ঝামেলা হবে, অনেক দ্বন্দ্ব হবে, সমাধান করব, নতুন নতুন পরিকল্পনা আসবে, সেটা বাস্তবায়ন করতে হবে, কি করে বাস্তবায়ন করা যায়, চ্যালেঞ্জটা কি, অমুকরে ফোন দাও, তমুকরে ফোন দাও, এই তালে থাকবে 5টা পর্যন্ত। এই তালের মধ্যে আমি ভুলেই যাব যে আমি একটা মহাজাগতিক সৃষ্টি, আমি স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি, বা আমি একটা মানে বিশেষ মেধা রাখি যেটা অন্য কোনো প্রাণী রাখে না, এর আমি মনেই থাকবে না, কারণ আমি খেলা নিয়ে ব্যস্ত। আমাকে যদি বলে 1 কেজি চাল 1 কেজি ডালে বাঁচতে থাকো, তা আমি ভুলে যাব বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। ঠিক তেমনি আমরা আমাদের জীবনে যে খেলাগুলো খেলি, খেলাগুলো ভালো, স্পাইসি করে, আমাদের জীবনকে, সময়টা কাটাতে সাহায্য করে, কিন্তু আমাদের, আমার মনে রাখা উচিত যে আসলে এটা একটা খেলা, এবং এই খেলা শেষ হয়ে যাবে। খেলা শেষ হয়ে গেলে আমাকে অন্য কিছু ঘটনা ফেস করতে হবে, যেটা নিয়ে আমার কোনো প্রিপারেশন নেই। প্রিপারেশন নেওয়া যায় কিনা এটাও নিয়ে একটু ভাবা দরকার, যে আমাকে আসলে, অনেকে মনে করে প্রিপারেশন নেবার কি আছে, হুট করে ঘটে যাবে। সবকিছু হুট করে ঘটে না, অনেক সময় দেয়, অনেক সময় দেয় চিন্তা ভাবনা করার জন্য। কিন্তু আমরা খেলাধুলা নিয়ে ব্যস্ত, খেলার মধ্যে ঢুকে গেছি, ক্যারেক্টার হয়ে গেছি, নাটক করতে করতে নাটকের চরিত্রের মধ্যে ঢুকে গেছি, এজন্য সমস্যা হয়ে গেছে। একটু গেম থেকে মাঝে মাঝে একটু বের হতে হবে, এত ইন্টেন্সলি খেলার মধ্যে ঢুকলে আসল ঘটনাগুলো সব মিস হয়ে যাবে। আমরা খেলবো, জীবনকে স্পাইসি করব, একই সঙ্গে মনে রাখবো বা বোঝার চেষ্টা করব, উপলব্ধি করার চেষ্টা করব আসলে জীবনটা কি এবং এটা কোথায় যাচ্ছে আমাকে নিয়ে। কনসাস এবং আনকনসাস দুইটা বিষয় আছে। যে মানুষটা যত কনসাস, সচেতন, সজাগ, তার বোধ এর গভীরতাও অনেক বেশি। যখন তুমি ঘুমিয়ে থাকো, অনেক সময় গায়ে মশা পড়লে বা অন্য কিছু পড়লে, কামড় না দিলে তুমি কিন্তু টের পাও না। তোমার পাশের রুম থেকে কে চলে গেল তুমি জানো না, তোমার হাত কোন দিকে তাও তোমার খেয়াল নেই। কনসাস মানে আনকনসাস বা সাবকনসাস, মানে অবচেতন হয়ে পড়ে আছো, কনসাসনেস নাই, সচেতনতার গভীরতা কমে গেছে। এই তুমি আবার যখন সজাগ হয়ে যাবা, দেখা যাবে তুমি ম্যাথমেটিক্সে মারাত্মক, তুমি তোমার ক্যারিয়ারে মারাত্মক, খুব ভালো খেলছো। তাহলে ঘুমের সময় তুমি কি করে এত নির্বোধ হয়ে গেলা? জাস্ট তোমার কনসাসনেস ছিল না, সচেতনতা কমে গেছিল। ঠিক তেমনি আমরা এই খেলা খেলতে খেলতে আমরা এতটা অসচেতন হয়ে যাই যে অনেক কিছু আমাদের নজরে পড়ে না। কনসাসনেস আসলেই এটা সম্ভব। নিজেকে জাগাতে হবে, প্রথমে বুঝতে হবে যে আমি ঘুমিয়ে আছি। যদি না বুঝতে পারি যে আমি ঘুমিয়ে আছি, এই নানা রকম খেলায় আমার ইন্দ্রিয়গত ভিতরের যে কেমিক্যাল, যে বিভিন্ন হরমোন আছে, তারা আমাকে নিয়ে যে খেলা খেলছে, আমাকে একটা নির্বুদ্ধিতার সাগরের মধ্যে ডুবিয়ে রেখেছে। ঘুমের মধ্যে আমি কিছু আহ, যখন রাগ হচ্ছে, অ্যাড্রিনালিন ছাড়ছে, আমি ওর কথা মতো রাগ হচ্ছি, উত্তেজিত হচ্ছি, এরকম নানা রকম খেলায় আমি একেবারে ঢুকে গেছি। যখন বুঝতে পারবো যে আমি আসলে ঘুমিয়ে পড়েছি, তখন সজাগ হওয়ার বাসনা হবে, কামনা হবে, আমি আমাকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। তখন সচেতনতা আসবে এবং আমরা এই খেলা খেলতে খেলতেও সচেতনভাবে জীবনকে উপলব্ধি করতে পারবো। না হলে আমাদের সামনের থেকে
40, 50, 60, 70, 80 বছর সময়ের একটা জীবন চলে যাবে, আমরা উপলব্ধিই করতে পারবো না। এটা খুবই লজ্জার।